ডিডি চাষিং এই নামের কোনো কোম্পানির সাথে আমরা আসলে সেরকম পরিচিত না এবং পরিচিত হওয়ার কথাও না। তার কারণ আমরা সাধারণত সেই সব কোম্পানিকেই চিনি যারা হয় ইউরোপ আমেরিকায় অনেক জনপ্রিয় বা যারা বাংলাদেশে অনেক জনপ্রিয়। এই দুই জায়গার বাইরে অন্যান্য দেশের জনপ্রিয় কোম্পানিদের আমরা চিনি না, চেনার কথাও না। তাহলে প্রশ্ন আসতে পারে, আজকে হঠাৎ আমি ডিডি চাষিং নামক এই কোম্পানি নিয়ে কথাবার্তা বলছি কেন, তাই না? তার কারণ এই কোম্পানি মোটামুটি একাই 2016 সালে রাইড শেয়ারিং জায়ান্ট যেটা আমরা জানি উবার, সেই উবারকে চাইনিজ মার্কেট, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট, সেই মার্কেট থেকে বের করে দিয়েছিল। আমেরিকান মার্কেটে বিশাল জনপ্রিয়তার পরে উবার চায়নাতে ব্যবসা শুরু করে 2014 সালের দিকে। কিন্তু তার ঠিক 2 বছর পরে 2016 সালে উবার তাদের চাইনিজ ব্যবসা মোটামুটি পুরাটাই বিক্রি করে লেজ গুটিয়ে চায়না থেকে পালিয়ে যায়, বা বলা যায় পালিয়ে যেতে বাধ্য হয়। সমস্যাটা আসলে কি হয়েছিল, এই ভিডিওতে আমরা ওটাই জানার চেষ্টা করব। Hey, hello everyone, welcome এই ভিডিওতে এবং ওয়েলকাম টু দ্য হোয়াইট শার্ট শো। আপনারা জানেন এই চ্যানেলে আমরা মূলত কথাবার্তা বলি ব্যবসা এবং মার্কেটিং নিয়ে, তবে আমরা একটা নতুন জিনিস করার চেষ্টা করছি, আমরা কিছু ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছি এবং আমি আশা করছি আপনাদের এই ডকুমেন্টারিগুলো অনেক পছন্দ হবে। আপনাদের কাছ থেকে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটা পজ করে নিচে আমাকে কমেন্ট করে একটু জানাবেন ডকুমেন্টারি বানানোর আইডিয়াটা ভালো নাকি না। কমেন্ট করাটা খুবই জরুরি, এই জন্য আমি আপনাদের সময় দিচ্ছি। রেডি? 1 2 3 কমেন্ট করতে হবে, তার কারণ নাহলে ইউটিউব বুঝবে না যে আমি অন্যরকম কিছু একটা করছি। কমেন্ট পেলে একটু অ্যালগোরিদমে হেল্প হয় সম্ভবত। এনিওয়ে, চলুন আমরা ভিডিওতে চলি। আমরা বেশিরভাগ মানুষই একবার বা দুইবার হলেও উবারের অন ডিমান্ড সার্ভিস ইউজ করেছি। উবার একটা স্মার্টফোন নির্ভর আমেরিকান কোম্পানি যেটা রাইড শেয়ারিং নিয়ে কাজকর্ম করে, আমরা সবাই জানি। উবার যখন চাইনিজ মার্কেটে যায় 2014 সালে, ওরা কিন্তু অলরেডি গ্লোবাল জায়ান্ট একটা রাইড শেয়ারিং কোম্পানি। একই সময়ে চায়নাতে অলরেডি ওদের লোকাল ট্যাক্সি কোম্পানি ছিল কয়েকটা, যাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে দুইটা ছিল সেই দুইটার নাম ছিল ডিডি চাষিং এবং কুয়াডি নামে আরেকটা কোম্পানি। এই দুইটা কোম্পানির টোটাল বাজেট যদি আমি এক করি তাহলেও উবারের বাজেটের ধারের কাছে আসতো না। তাহলে সমস্যাটা কি হয়েছিল আসলে? উবার যখন চাইনিজ মার্কেটে আসে তখন ডিডি চাষিং অলরেডি 3 বছর ধরে চাইনিজ মার্কেটে একই ধরনের কাজকর্ম করছে, একই ধরনের রাইড শেয়ারিং ব্যবসা বাণিজ্য করছে। এই কারণে উবার যখন এই মার্কেটে এন্ট্রি করে, খুব সাথে সাথেই একদম মোটামুটি মার্কেটে এন্ট্রি করার কিছুদিনের মধ্যেই উবার 3টা বড় প্রবলেম দেখতে পারে। প্রবলেম নাম্বার 1, উবার একটা আমেরিকান কোম্পানি এবং আমেরিকান কোম্পানির অ্যাকসেপ্টেন্স রেট চায়নাতে বেশ কম সাধারণ কনজিউমারদের কথা যদি আমি ভাবি। সেকেন্ড প্রবলেম হলো উবার তাদের পুরা টেকনোলজিটাই বানিয়েছিল গুগল ম্যাপের উপর ভিত্তি করে। আমরা যখন গাড়িতে করে কোথাও থেকে কোথাও যাই বা আমরা যখন ড্রাইভার ট্র্যাক করি, মোটামুটি সব কিছুই গুগল ম্যাপের উপর নির্ভরশীল। 3 নম্বর পয়েন্ট হলো সাধারণ মানুষদের মধ্যে একটা সিকিউরিটি কনসার্ন ছিল যে এই আমেরিকান কোম্পানি তাদের ডাটা নিয়ে যেতে পারে। আমেরিকার চায়নার মধ্যে সবসময় একটা সমস্যা আছে, চায়না একটা কমিউনিস্ট দেশও। সো সব হিসাব টিকাস মিলিয়ে মোটামুটি এই 3টা বড় কারণ বলা যায় যে এই 3টা বড় কারণের কারণে উবার চায়নাতে ভালো করতে পারছিল না। 3টা বড় প্রবলেমের মধ্যে একটা প্রবলেম যদি আপনি চিন্তা করেন সলভ করা খুব সহজ, সেটা হলো গুগল ম্যাপের সমস্যাটা। তো উবার প্রথমে ওইটাই সলভ করা শুরু করলো। উবার চাইনিজ গুগল যেটা বাইদু, সেটার সাথে একটা ডিলে গেল যে তারা গুগল ম্যাপের বদলে বাইদুর ম্যাপ ব্যবহার করবে এবং ওই সলিউশনটা উবার বেশ তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে ফেলে এবং ইমপ্লিমেন্ট করার সাথে সাথে ওই প্রবলেমটা চলে যায়। বাকি 2টা প্রবলেম কিন্তু থেকে যায়। ডিডি চাষিং এবং উবার 2টা কোম্পানি পাগলের মতো টাকা ঢালা শুরু করে কাস্টমার পাওয়ার জন্য। আমরা জানি যে সবচেয়ে বেশি কাস্টমার অ্যাকোয়ার যে করতে পারে যে কোনো মার্কেটে সেই জিতে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে সবচেয়ে বেশি কাস্টমার অ্যাকুইজিশন করতে পারবে, তার যদি খরচ একটু বেশিও হয় তাও তার জেতার সম্ভাবনাই আসলে বেশি থাকে একটা মার্কেটে। উবারের টাকার কোনো অভাব নেই, আমরা জানি সিলিকন ভ্যালির ইনভেস্টররা উবারের টাকা ঢালার জন্য বসে আছে। আবার একই সাথে আমরা যদি ডিডি চাষিংয়ের কথা ভাবি, ডিডি চাষিংয়েরও কিন্তু টাকা পয়সার সেরকম কোনো অভাব নেই। কেন? তার কারণ আলিবাবা গ্রুপ এবং উইচ্যাট এই দুইটাই ডিডি চাষিংকে সাপোর্ট করছিল সেই সময়। আমরা জানি আলিবাবা গ্রুপ বিশাল কোম্পানি, উইচ্যাটও মোটামুটি চায়নায় একটা বিশাল ব্যাপার, এবং এই 2টা কোম্পানি শুধু যে টাকা দিয়ে সাপোর্ট করছিল তা না। যেমন ধরেন উইচ্যাটের একটা পেমেন্ট ইন্টিগ্রেশন সলিউশন আছে, ওইটা তারা দিচ্ছিল ডিডি চাষিংকে ইউজ করতে। আলিবাবার অনেক মিলিয়ন কাস্টমার আছে, যেই কাস্টমারগুলোর অ্যাক্সেস পাচ্ছিল ডিডি চাষিং, যেই সলিউশনগুলো বা যেই সুবিধাগুলো উবার কিন্তু পাচ্ছিল না। মানুষের এই ডিডি চাষিং কোম্পানিকে বেশি বিশ্বাস করার আরেকটা কারণও ছিল। এই কোম্পানির প্রেসিডেন্ট ছিল জিন লি, যে হলো বিশাল ব্যবসায়ী লিউ নামে একজনের মেয়ে। সো এই লিউটাকে
লিউ হলো লেনোভো নামক কোম্পানিটার প্রতিষ্ঠাতা। আমরা অনেকেই লেনোভোর ল্যাপটপ দেখেছি। এসব ছাড়াও লেনোভোর আরও অনেক কাজকর্ম আছে। ওই লেনোভো কোম্পানিটার প্রতিষ্ঠাতা এই লিউ, এবং তাকে বেশ রেসপেক্ট করা হয় চাইনিজ বিজনেস সমাজে এবং মোটামুটি রেগুলার সমাজেও। এবং তার মেয়ে যখন এই ডিডি চাষিং কোম্পানিটা শুরু করে, তখন মোটামুটিভাবে এই ডিডি চাষিংয়ের অ্যাকসেপ্টেন্স রেট সাধারণ চাইনিজ মানুষদের মধ্যে উবার, যেটা একটা বিদেশি কোম্পানি, কে শুরু করেছে না করেছে চাইনিজ মানুষ অত জানেও না, ওটার থেকে বেশি থাকে। তো উবার স্ট্রাগল করা শুরু করলো। অন্যদিকে ডিডি চাষিংয়ের বড় বড় সাপোর্টার আছে, আমি একটু আগেই বললাম আলিবাবা আছে এবং উইচ্যাট আছে। তো এই কোম্পানিগুলা ডিডি চাষিংকে টাকা দিয়ে হেল্প করা শুরু করলো। ডিডি চাষিং কী করলো, খুব স্মার্টলি ওরা কাস্টমারদের ভয়াবহ ডিসকাউন্ট দেওয়া শুরু করলো, আরও ড্রাইভার নেওয়া শুরু করলো, আরও গাড়ি নেওয়া শুরু করলো। এবং ওরা যখন কাস্টমারকে ডিসকাউন্ট দিচ্ছিল, উবারের তো আর কিছু করার ছিল না, কারণ আপনি যদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠেন এবং উঠে ভাবেন যে আমি আজকে অফিসে যাব, কোন গাড়িটা ইউজ করে যাব, উবার ইউজ করে যাব না ডিডি চাষিং ইউজ করে যাব? অবশ্যই যেই দুইটার মধ্যে যেইটা আপনাকে বেশি ডিসকাউন্ট দেবে, যেটা খরচ কম, আপনি ওইটাই ইউজ করবেন। সো যখন ডিডি চাষিং ওই কাস্টমারের, ওই ইনভেস্টরদের টাকা পয়সা খরচ করে এই কাস্টমারদের ডিসকাউন্টটা দিচ্ছিল, একই সময় উবারের আর কিছু করার ছিল না। উবারেরও এই সেম ডিসকাউন্ট দিতে হচ্ছিল, অ্যাটলিস্ট ম্যাচ করতে হচ্ছিল, কমাইতে না পারলেও, যেন মানুষ উবারকেও একটা অপশনের মধ্যে রাখে, তাই না? উবারের এত টাকা ছিল না যে ওরা আনলিমিটেড সময় পর্যন্ত এই ডিসকাউন্ট দিতেই থাকবে ডিডি চাষিংয়ের মতো। সো উবার ভাবলো যে একটা শেষ চেষ্টা করা যাক। চাইনিজ মার্কেটে আমরা সেরকম ভালো কিছু করতে পারছি না, ঠিক আছে করতে পারছি না, একটা শেষ চেষ্টা করে দেখি আসলেও কিছু করা সম্ভব নাকি। উবার চায়নাতে প্রথমবারের মতো কার্পুলিং সার্ভিস লঞ্চ করে। আইডিয়াটা হলো, ধরুন আপনি মতিঝিল যাচ্ছেন ধানমন্ডি থেকে, আমি যাচ্ছি মতিঝিলের আগে পরে কোথাও, আমরা দুইজনই একই উবার অ্যাপ ব্যবহার করে একই গাড়ি ডাকবো, এবং আমরা কে আসলে কত দূর গিয়েছি তার উপর নির্ভর করে ভাড়াটা আমাদের মধ্যে শেয়ার হয়ে যাবে। এতে করে আমাদের দুইজনেরই খরচ একটু কমে আসবে। এছাড়া উবার আবার একটা লাক্সারি সার্ভিসও লঞ্চ করে, যেটার নাম ওরা দেয় উবার লাক্স, যেটার গোল ছিল তারা বড় লোক যারা, তাদেরকে টার্গেট করবে, যারা খুব পশ গাড়ি চায়, যারা খুব আরামদায়ক একটা এক্সপিরিয়েন্স চায়, যারা চায় ড্রাইভার গাড়ির দরজা খুলে দিবে, ওই ধরনের মানুষজনের জন্য উবার লাক্স শুরু করে ওরা। দুইটা সার্ভিসের কারণেই উবার একটু আর্লি সফলতা দেখা শুরু করে, কিন্তু দুঃখজনক হইলেও সত্যি এই সফলতাটা আসলে বেশি দিন টেকে না। জাস্ট কয়েকদিন পর উবার লঞ্চ করেছে উবার পুল এবং উবার লাক্স, তার ঠিক কয়েকদিন পরেই ডিডি চাষিং ঠিক সেম সার্ভিস লঞ্চ করে। ওরাও একটা কার্পুলিং টাইপ সলিউশন বানায় এবং ওরাও একটা লাক্সারি টাইপ সলিউশন বানায়, এবং এই দুটা কোম্পানি আবার মোটামুটি সেম সিচুয়েশনে চলে আসে তার পরপরই। তো ডিডি চাষিং ছাড়াও আমি এই ভিডিওর একদম শুরুতে আরেকটা কোম্পানির কথা বলেছিলাম, আপনাদের কারো হয়তো মনে থাকবে যারা খুব মনোযোগ দিয়ে ডকুমেন্টারি দেখছেন তো খুব মনোযোগ দিয়ে। সো যেই কোম্পানিটার কথা আমি বলছিলাম সেই কোম্পানিটার নাম ছিল কুইদি। কুইদি যদিও ডিডি চাষিং এবং উবারের মতো এত বড় প্লেয়ার না, সো আমরা যদি র্যাঙ্কিং করি ডিডি চাষিং হয়তো 1 নম্বর প্লেয়ার, উবার হয়তো 2 নম্বর প্লেয়ার, বাট কুইদি 3 নম্বর প্লেয়ার। এবং চাইনিজ মার্কেট, যে মার্কেট এত বড়, পুরো ওয়ার্ল্ড জিডিপির 17%, সেই চাইনিজ মার্কেটে 3 নম্বর প্লেয়ার হওয়া কিন্তু কম কথা না। সেই 3 নম্বর প্লেয়ার যেটা ছিল কুইদি, ওই কুইদিকে নিয়ে একটু ঝামেলা শুরু হয় এই পর্যায়ে এসে। তো ফেব্রুয়ারি 2015-তে ভালোবাসা দিবসের আশপাশে কুইদি এবং ডিডি চাষিং দুইটা মিলে একটা ভয়াবহ ধরনের কাজ করে। এই দুইটা কোম্পানি মিলে যায়। এতদিন 3টা কোম্পানি মার্কেট শেয়ারের জন্য যুদ্ধ করছিল, উবার, ডিডি চাষিং, কুইদি। এখন ডিডি চাষিং এবং কুইদি যেহেতু মিলে গেল, এখন কোম্পানির দুইটা বড়, একটা হলো উবার আর একটা হলো ডিডি চাষিং প্লাস কুইদি। সো খুব তাড়াতাড়ি দেখা গেল ডিডি চাষিং এবং কুইদির 95% মার্কেট শেয়ার চলে আসলো চায়নায়। অন্যদিকে উবার 4%, 4.5%, কখনো 3% ওই ধরনের মার্কেট শেয়ার নিয়ে কাজকর্ম করা শুরু করেছে। এই ডিসিশনটা, এই মার্জারটা হওয়ার পরে মোটামুটি ধসে গেল সব কিছু, এবং উবার বুঝতে পারলো যে উবারের হয়তো আর কোনোই সফলতা নাই, উবারের আর কোনো চান্সই নাই। চাইনিজ মার্কেটটা অন্য মার্কেটগুলোর মতো না। উবার যেমন বাংলাদেশে এসে বেশ সহজেই মার্কেট শেয়ার নিতে পেরেছে, চায়নাতে কিন্তু তা হয় নাই। চায়নার মানুষও লোকাল কোম্পানি একটু বেশি প্রেফার করে। এছাড়া পুরো ইকোসিস্টেমটাই চায়নার ফরেন কোম্পানিদের জন্য অত আসলে সুবিধার না। চাইনিজ কোম্পানিদের আরেকটা সুবিধা হলো, যেহেতু পুরা দুনিয়ার 18% মানুষই আসলে চায়নায়, শুধু চায়নাতে ভালো ব্যবসা করলেই আপনি একটা বিশাল কোম্পানি হয়ে যেতে পারেন। ছোট দেশে থাকলে আপনার যেরকম অন্য অনেক দেশে এক্সপোর্ট করতে পারতে হয়, অন্য অনেক দেশে এক্সপ্যান্ড করতে চেষ্টা করতে হয়, চায়নায় যদি আপনি ব্যবসা শুরু করেন আপনার আসলে ওই কাজটা করা লাগে না। শুধু চায়নায় যদি আপনি জনপ্রিয় হন তাহলেই আপনি আসলে একটা বিশাল কোম্পানি হয়ে যাবেন, কারণ চায়নায় অনেক মানুষ, চায়নায় অনেক কনজিউমার। তো এই সব কারণেই মূলত উবার কখনো চাইনিজ মার্কেটে সফল হতে পারে না এই চাইনিজ কোম্পানিদের সাথে যুদ্ধ করে। উবার নিজে খুব একটা খারাপ না, এবং উবার অন্যান্য অনেক মার্কেটে সফল হয়েছে, যা থেকে বোঝা যায় যে উবারের ম্যানেজমেন্ট, উবারের টাকা পয়সা বা উবারের পরিচালনায় কোনো বড় ধরনের গাফিলতি ছিল এরকম কিছু না।
কিন্তু চাইনিজ মার্কেটে ওরা সেরকম সফল হতে পারেনি কখনোই। ওরা তারপরে আরও কয়েকবার মনে মনে ভেবেছে যে আমরা আবার চাইনিজ মার্কেটে যাব, কয়েকবার ওরা বোর্ড মিটিংয়েও এই ব্যাপারটা এনেছে যে আমরা কি আবার চাইনিজ মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারে নাকি, কিন্তু কখনোই আসলে ওরা সেই সাহসটা করে উঠতে পারে না যে আবার ফুল ফোর্সে চাইনিজ মার্কেটে ওরা প্রবেশ করবে। এই কারণেই উবারের চাইনিজ মার্কেটে যাওয়ার ব্যাপারটা সবসময় একটা হতাশার গল্প হয়ে থাকবে। এবং পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটটা, যেই মার্কেটে এত মানুষ মুভ করে, ট্রান্সপোর্ট যেখানে এত বড় একটা ব্যাপার, ওই মার্কেটে উবার কখনোই সফল হতে পারে নাই। চাইনিজ মার্কেটে উবার শেষ পর্যন্ত যেটা করে সেটা হলো ওদের পুরো যত শেয়ার ছিল সব কিছু ওরা সেই ওদের কম্পিটিটর যে এক নাম্বার, এখন তো দুইটা মিলে গিয়েছিল, ডিডি চ্যাসিং এবং কুইদি দুইটা মিলে গিয়েছিল, বাট মেইনলি ডিডি চ্যাসিংয়ের কাছেই উবার ওদের সব শেয়ার বিক্রি করে চাইনিজ মার্কেট থেকে বিদায় নেয়। এটাই হলো উবারের চায়নার মার্কেটে ব্যর্থ হওয়ার গল্প। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, এবং আমি আশা করছি আপনারা ভিডিওতে কিছু হলেও শিখতে টিকতে পেরেছেন। যদি শিখে থাকা জরুরি না, যদি একটু অ্যাটলিস্ট মজাও পেয়ে থাকেন, নিচে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই হোয়াইট শার্ট শোটা কেমন লাগছে, এই ডকুমেন্টারি সিরিজটা কেমন লাগছে। ডকুমেন্টারি সিরিজটা নিয়ে আমাদের অনেক ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং প্ল্যান আছে, তবে আমি আগে নিচে জানতে চাই আপনাদের কেমন লাগছে, এবং আপনারা চান নাকি আমি এই ধরনের আরও কিছু উল্টাপাল্টা টাইপ ভিডিও করি, যে ভিডিওগুলো ডাইরেক্ট রিলেটেড না বিজনেসের সাথে, আবার রিলেটেড নাও যে এমনও না। সবাই ভালো থাকবেন, সবার সাথে আমার দেখা হবে পরের ডকুমেন্টারিতে, পরের দ্য হোয়াইট শার্ট শোতে। তারা